আগের লেকচারে আমরা কিছু ব্যান্ড সম্পর্কে দেখছিলাম, তাই না? দেখো ব্যান্ড গুলো ঠিক এরকম ছিল যে মাঝ বরাবর ছিল জেড লাইন, দুপাশে ছিল থিন ফিলামেন্ট, এদিকেও ছিল থিন ফিলামেন্ট। আমরা থিন ফিলামেন্টের স্ট্রাকচারও দেখেছি। তাহলে এই যে থিন ফিলামেন্ট, এদের মাঝ বরাবর কি ছিল? থিক ফিলামেন্ট। এদের মাঝ বরাবর ছিল থিক ফিলামেন্ট। তাহলে একটা জিনিস দেখো, তাহলে এই যে পোর্শনটা, এটা হচ্ছে একটা ওভারল্যাপিং এরিয়া। এইটুকু জায়গা হচ্ছে ওভারল্যাপিং জোন। এবার এই যে জায়গাটা শুধুমাত্র থিক ফিলামেন্ট, এটা হচ্ছে এইচ জোন বা হেনসেন জোন, বেল বিজ্ঞানী সংখ্যা। আবার এটা কি? এই ওভারল্যাপিং জোন। তাহলে দেখো ওভারল্যাপিং জোন, এইচ জোন আর ওভারল্যাপিং জোন, এখানে কে শেষ হলো? থিক ফিলামেন্ট শেষ হলো। আর থিক ফিলামেন্টের নাম কি ছিল? এ ব্যান্ড। তাহলে এ ব্যান্ডের মধ্যে কি কি পড়ছিল? আমার ফার্স্ট পড়ছিল কি? এ ব্যান্ড, অর্থাৎ এ ব্যান্ডের প্রোগ্রাম হলো অ্যান আইসোট্রপিক, মানে আইসোট্রপিক নয়, অর্থাৎ সমান নয়। কেন সমান নয়? দেখো ফার্স্ট হচ্ছে ও ওভারল্যাপিং এরিয়া, এর মধ্যে কি পড়ছে? থিক প্লাস মায়োসিন, অর্থাৎ থিক ফিলামেন্ট প্লাস থিন ফিলামেন্ট। দেখো অ্যাক্টিন মায়োসিন নালিকে আমরা লিখি থিক ফিলামেন্ট আর থিন ফিলামেন্ট। তাহলে অ্যানাইসোট্রপিক ব্যান্ডের মধ্যে কে পড়ছে? থিক প্লাস থিক। এবার দেখো এইচ, এইচ জোন, এইচ জোনের মধ্যে কে কে পড়ছে? অনলি থিক ফিলামেন্ট। এবার হচ্ছে আবার ও, মানে থিক প্লাস থিন ফিলামেন্ট। তাহলে অ্যানাইসোট্রপিক ব্যান্ড ও ওভারল্যাপিং, তারপর এইচ জোন, তারপর আবার ওভারল্যাপিং। এবার হচ্ছে আই ব্যান্ড। আই ব্যান্ড দেখো এখান থেকে এতটা, এই অংশটা হচ্ছে আই ব্যান্ড। কেন? এখান থেকে আবার ওভারল্যাপিং জোন শুরু হয়ে যাচ্ছে। দেখো এখান থেকে আবার ওভারল্যাপিং জোন শুরু হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটুকু এটা হচ্ছে আই ব্যান্ড। আই ব্যান্ড মানে কি? আইসোট্রপিক। ঠিক আছে, আইসোট্রপিক। এবার দেখো তাহলে একটা সার্কোমিয়ার কি কি নিয়ে বুঝছো? দেখো তাহলে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে সার্কোমিয়ার। তাহলে দেখো এখানে কি কি আছে? হাফ আই আছে। এবার এটা পুরোটা কি আছে? কে আছে। এবার আবার কি আছে? হাফ আই আছে। তাহলে আমি যদি বলি সার্কোমিয়ার ইজ ইকুয়াল টু, কি আছে? সার্কোমিয়ার ইকুয়াল টু হাফ প্লাস এ প্লাস হাফ আই। ঠিক আছে, তাই হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখ তাহলে এবার আমরা দেখবো যে কিভাবে মাসেল কন্ট্রাকশন। ঠিক আছে, দেখ তাহলে আমরা ব্যান্ড সম্পর্কে জেনে নিলাম যে আই ব্যান্ড, এ ব্যান্ড, ও ওভারল্যাপিং জোন, এইচ জোন, আবার ওভারল্যাপিং জোন, এটা হচ্ছে এ ব্যান্ড। তারপর এখানে কি আই ব্যান্ড, তাহলে একটা সার্কোমিয়ারের মধ্যে কি আছে? হাফ আই, তারপর এ, তারপর আবার হাফ। ঠিক আছে, এবার দেখ
আমি এখানে একটা অ্যাক্টিন কে আনবো, ঠিক আছে? আমরা কি জানি যে অ্যাক্টিন মায়োসিন বাইন্ড হলে তবে মাসেল কন্ট্রাকশন হয়, ঠিক আছে? দেখি তাহলে এটা একটা অ্যাক্টিন আঁকলাম, এখানে একটা আঁকলাম মায়োসিন। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে মায়োসিনের অ্যাক্টিভ সাইট যেটা অ্যাক্টিনের সঙ্গে বাইন্ড করে, আর এটা হচ্ছে অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইট যেটা মায়োসিনের সঙ্গে। এবার দেখো আমাদের এখানে কে ছিল? ট্রোপোমায়োসিন। আর ট্রোপোমায়োসিনের উপরে কি ছিল? তিনটে কমপ্লেক্স স্ট্রাকচার ছিল। দেখো ওই কমপ্লেক্স স্ট্রাকচার গুলোকে আছে, তিনটে স্ট্রাকচার ছিল না? হচ্ছে অনেকটা ঠিক এইরকম। অনেকটা ঠিক এইরকম। তাহলে সাদা রঙের এই স্ট্রাকচারটাকে আমি কি বলেছিলাম? ট্রোপোমায়োসিন। আর এই তিনটে স্ট্রাকচার ছিল না, মানে এটা অনেকটা ঠিক এইরকম, এটা হচ্ছে ট্রোপোনিন। তাহলে এই ট্রোপোনিনকে আবার তিনটে ভাগ হয়েছে, তিনটে স্ট্রাকচার, তিনটে ট্রোপোনিন, আর এটা হচ্ছে ট্রোপোমায়োসিন। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাক্টিন। এটা কি? এটা হচ্ছে মায়োসিন। এবার দেখো, এটা হচ্ছে ট্রোপোমায়োসিন। ট্রোপোমায়োসিন। আর এই তিনটে হচ্ছে ট্রোপোনিন, কিন্তু তিনটের আলাদা আলাদা ট্রোপোনিন। এটাকে বলা হয় ট্রোপোনিন সি, ঠিক আছে, বা টিপিসি। কেন বলা হয় বলছি। এটা হচ্ছে টিপি, টিপিসি, এটা হচ্ছে টিপিটি, আর এটা হচ্ছে টিপি। ঠিক আছে, কেন তিনটে ট্রোপোনিন আলাদা আলাদা নাম মনে রাখবে? ট্রোপোমায়োসিনের কাজ কি? ট্রোপোমায়োসিন কি করে না, ইনহিবিট করে। ইনহিবিট করে কি কি ইনহিবিট করে? অ্যাক্টিন মায়োসিন। অ্যাক্টিন মায়োসিন বাইন্ডিং কে কি করে? ইনহিবিট করে। কে? ট্রোপোমায়োসিন। এবার দেখো টিপিসি কি করে? টিপিসি হচ্ছে এখানে ক্যালসিয়াম যদি আসে তো এই ক্যালসিয়ামের সঙ্গে বাইন্ড করে। টিপিসি কি করে? বাইন্ড ক্যালসিয়াম। ঠিক আছে, এবার দেখো টিপিটি কি করে? টিপিটির কাজ হচ্ছে ট্রোপোমায়োসিন এখানে একটা নেল হিসাবে কাজ করে, পিরা। কিভাবে নেল? দেখো ট্রোপোমায়োসিনকে অ্যাক্টিনের গায়ে পিরা হিসাবে কাজ করে, মানে ট্রোপোমায়োসিনকে অ্যাক্টিনের কাছে বেঁধে রাখে। কার কাজ? টিপিটির কাজ। এবার দেখো টিপি বোঝাই যাচ্ছে যে অ্যাক্টিনের যে অ্যাক্টিভ সাইট ওটাকে মাস্ক করছে, মানে অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইটকে মুড়ে রেখেছে কে? টিপিসি। দেখো একদম কি। এখন এটা তো আমি ওই কন্ডিশনের চিত্র আঁকলাম যখন কি, যখন মাসেল কন্ট্রাকশন হয়নি, অ্যাক্টিন মায়োসিন বাইন্ডিং হয়নি। এখন অ্যাক্টিন মায়োসিন বাইন্ডিং হওয়ার পর কিভাবে এই রেগুলেটরি প্রোটিনটা সরে যায়। ঠিক আছে, দেখো ক্যালসিয়াম কিভাবে আসে এর আগে পর্যন্ত আমরা পরে দেখব। এখন আপাতত কি যে ক্যালসিয়াম ফার্স্ট কি হয় বলতো? দেখো ক্যালসিয়াম এসে বাইন্ড করে টিপিসির সঙ্গে। ক্যালসিয়াম যদি এসে টিপিসির সঙ্গে বাইন্ড করে তাহলে এই পুরো স্ট্রাকচারটা ঘুরে যায়, মানে এই অ্যাক্টিভ সাইটটা ওপেন হয়ে যায়, অ্যাক্টিভ মায়োসিন বাইন্ড করে নেয় নিয়ে
কি হয় কন্ট্রাকশন। ঠিক আছে, তাহলে আগে দেখি যে কিভাবে ক্যালসিয়াম বাইন্ড করলে কি হয়। ঠিক আছে, তাহলে এটা তো নরমাল স্ট্রাকচার। আমরা ট্রোপোমায়োসিনের কি কাজ, ট্রোপোনিনের কি তিনটে প্রোটিন, টিপিডি, টিপিসি আর টিপিআই, কে মাস্কিং করে, ট্রোপোমায়োসিন নাকি ট্রোপোনিন? অবশ্যই ট্রোপোনিন। তাই এবার আমরা দেখি যে ক্যালসিয়াম বাইন্ড করার পরে কি হয়, তারপর আমরা কিভাবে ক্যালসিয়াম এসে বাইন্ড করে সেটা আমরা দেখ। এটা হচ্ছে একটা অ্যাক্টিন, অ্যাক্টিন এখানে কে থাকবে, ট্রোপোমায়োসিন। এটা হচ্ছে ট্রোপোমায়োসিন। উপরে কে ছিল, টিপিসি। তারপর কে ছিল, টিপিটি। এর সঙ্গে কে ছিল, টিপি। ছিল এ এই অ্যাক্টিভ সাইটটাকে মাস্ক করে রেখেছে। এখানে কি ছিল, মাইনাস। যে সেটা বাইন্ড করতে পারছে না। এখন সাপোজ এখানে যদি ক্যালসিয়াম এসে বাইন্ড করে, সাপোজ ক্যালসিয়াম প্লাস এসে বাইন্ড করে, এর পরের ঘটনাটা হবে এরকম। যদি ক্যালসিয়াম এসে এখানে বাইন্ড করে তাহলে স্ট্রাকচারটা হবে ঠিক এইরকম। এটা হচ্ছে অ্যাক্টিন, ট্রোপোমায়োসিনটা চলে যাবে এইখানে। তারপর এখানে এটা আছে কিন্তু কার সঙ্গে বাইন্ড করে আছে, এর সঙ্গে ক্যালসিয়াম বাইন্ড করে আছে। তারপর কি হবে, এখানে থাকবে পিপি, পিপি পি, আর বাকিটা মাস্কিং করে থাকবে। এই যে মাস্কিংটা ছিল সেটা আর থাকবে না। তাহলে এখন কি হলো, এই স্ট্রাকচারটা পুরোপুরি মায়োসিনের জন্য ওপেন হয়ে গেল। আর মায়োসিনের সময় কি করলো, অ্যাক্টিন মায়োসিন কি হয়ে গেল, বাইন্ড হয়ে গেল। অ্যাক্টিন মায়োসিন বাইন্ড হয়ে গেল, তারপর এখানে কাকে লাগবে, আর কাকে লাগবে, এটিপি কে লাগবে, এটিপি বাইন্ড হয়ে গেল। ব্যাস, স্ট্রোক কোন, স্ট্রোক ভলিউম দেবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে ক্যালসিয়াম টিপিসি তে বাইন্ড করে কে, ক্যালসিয়াম। ক্যালসিয়াম বাইন্ড করে করার পরে কি, যে পুরো স্ট্রাকচারটা, তাহলে অল রেগুলেটিং প্রোটিন কি হয়, রোটেট হয়। অল রেগুলেটিং প্রোটিন রোটেট, তারপর কি, ওপেনিং অ্যাক্টিভ সাইট, অ্যাক্টিভ সাইটটা কি হয়, ওপেনিং হয়ে যায়, তারপর মাসেল কন্ট্রাকশন। ঠিক আছে, এই চিত্রটা ভেবে দেখো। এবার দেখো, আমরা এটুকু শিখলাম যে ক্যালসিয়াম এলে ওটা রোটেট করে যায় দিয়ে মাসেল কন্ট্রাকশন। এখন আমরা দেখি যে ক্যালসিয়াম কিভাবে, দেখো আমরা জানি যে আমাদের বডি, আমাদের সমস্ত ইচ্ছা এক জায়গা থেকে অন্য জায়গায় মানে নিউরনের সাহায্যে যায়। ধরো আমি একটা ইচ্ছা করি, তাহলে আমি ধরো হাতে আঁশলা, আমি আঁশলাটাকে ঝাটকা মেরে,
সেটা কে কে সিগন্যাল দেবে, ওটাকে নিউরনের মধ্যে দিয়ে যাবে। বা আমার হাতে কেউ একজন মারলো, আমি বুঝতে পারি, কিভাবে বুঝতে পারলাম? হাতে এখানে টাচ করলো, আমার এখানে নিউরন ছিল, আমার সেন্সর এটাকে মাথায় নিয়ে গেল, এটাকে বয়ে নিয়ে গেল। আমিও যেরকম সিগন্যাল দেবো, কিভাবে দেবো? নিউরনের মধ্যে দেবো, মাধ্যমেই দেবো সিগন্যাল। আর আমাদের মেন কাজ হচ্ছে নিউরন। তাহলে দেখো, তাহলে সবার ফার্স্ট সাপোজ এটা আমাদের একটা নিউরন। নিউরন এর শেষে রয়েছে এবার মানে এটা কার সঙ্গে লেগে রয়েছে? একটা মাসেল বান্ডেলের সঙ্গে। আমরা যে মাসেল বান্ডেলের যে স্ট্রাকচার দেখেছিলাম, যে এখানে ছিল এরকম টিউবিউল, তারপরে এর মধ্যে কি ছিল? মাসেল ফাইবারের মধ্যে বা মাসেল মায়োফাইবারের মধ্যে কি থাকে? মায়োফাইব্রিন থাকে। এখানে কি ছিল? সার্কোপ্লাজমিক রেটিকুলাম, তার মধ্যে কি ছিল? ক্যালসিয়াম স্টোর ছিল। ওই স্ট্রাকচার তাহলে এখানে কে থাকবে? মায়ো ফাইব্রিল গুলো থাকবে। যেগুলোর মধ্যে এরকম জেড লাইন আছে। ঠিক আছে, এবার দেখ এখানে কে আছে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এখানেও আছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। গায়ে কি আছে? চ্যানেল আছে এখানে। মানে জানি মেমব্রেনের গায়ে কি থাকে? চ্যানেল থাকে। এবার দেখ, তাহলে সবার ফার্স্ট কি করলাম? না আমি ইচ্ছে করলাম যে মাসেল কন্ট্রাকশন করব। সবার ফার্স্ট আমি কি করলাম? নাম্বার ওয়ান, আমি একটা সিগন্যাল দিলাম। সিগন্যাল যাওয়া, সিগন্যাল আসা হচ্ছে সেন্সারি, আর সিগন্যাল যাওয়া হচ্ছে মোটর। তাহলে আমি একটা কি রকম সিগন্যাল দিলাম? না মোটর সিগন্যাল। মোটর সিগন্যাল। তাহলে যখন একটা মোটর সিগন্যাল দিলাম, তার পরেরটা কি হলো? তাহলে সিগন্যাল এখান দিয়ে যাবে, সিগন্যাল গেল। সিগন্যাল যখন শেষ প্রান্তে পৌঁছায় তখন কি হয়? যারা নিউরো ট্রান্সমিটার এখানে ছিল তারা কি হবে? গিয়ে এই মেমব্রেনের সঙ্গে কি হয়ে যাবে? ফিউজ হয়ে গিয়ে কি ছেড়ে দেবে? নিউরো ট্রান্সমিটার ছেড়ে দিল। এখানেও সেম। ঠিক আছে, এখানেও same। এগুলো কি? নিউরো ট্রান্সমিটার। নাম্বার টু, নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার কি হলো? রিলিজ হয়ে গেল।
তাহলে এবার এই নিউরো ট্রান্সমিটার গুলো গিয়ে রিসেপ্টরে গিয়ে পাবে। রিসেপ্টর মানে কি বোঝায়? যে সিগন্যাল নেয়। সাপোজ ধরো আমাকে কেউ একজন এসে কিছু একটা দিচ্ছে, আমি হচ্ছে রিসেপ্টর, সে হচ্ছে দাতা। সেরকম এইগুলো গিয়ে দাঁড়ায় হচ্ছে এখানে গিয়ে লাগার সাথে সাথে এই যে চ্যানেল গুলো ছিল এগুলো বন্ধ ছিল, এই চ্যানেল গুলো এরকম ছিল, কিন্তু যেই ওটা লাগলো সাথে সাথে এই চ্যানেল গুলো কি হয়ে গেল? ওপেন। এই চ্যানেল গুলো ওপেন হওয়ার সাথে সাথেই ভেতরে চলে গেল সোডিয়াম। ভেতরে চলে গেল কে? সোডিয়াম চলে গেল। ভেতরে সোডিয়াম চলে যাওয়ার সাথে সাথেই ভেতরে চার্জটা কি হয়ে গেল? পজিটিভ চার্জ হয়ে গেল। তাহলে নাম্বার 2 হচ্ছে নিউরোট্রান্সমিটার রিলিজ, নাম্বার 3 কি? নিউরোট্রান্সমিটার বাইন্ড রিসেপ্টর। নিউরোট্রান্সমিটার বাইন্ড রিসেপ্টর। তারপর কি নাম্বার 4 কি হলো? ওপেনিং সোডিয়াম চ্যানেল। ওপেনিং সোডিয়াম চ্যানেলের পরে কি হয়ে গেল? 5 নাম্বার, ভেতরে পজিটিভ চার্জ হয়ে গেল, এখানে সোডিয়াম ঢুকে গেল। ওভার পজিটিভ চার্জ হওয়ার ফলে এখান থেকে যে ক্যালসিয়াম গুলো ছিল সেগুলো ক্যালসিয়ামগুলো কি হলো? বেরিয়ে এলো। এখান থেকেই শুরু হলো। তাহলে 4 নাম্বার 5 নাম্বার কি হলো? রিলিজ ক্যালসিয়াম। ক্যালসিয়াম রিলিজ হলো। এবার ক্যালসিয়াম গিয়ে কোথায় পৌঁছালো? এই ক্যালসিয়াম গুলো গিয়ে এখানে চলে গেল, গিয়ে কার সঙ্গে বাইন্ড করবে? টিপিসির সঙ্গে। তাহলে 6 নাম্বার ক্যালসিয়াম রিলিজ হলো। 6 নাম্বার কি হলো? ক্যালসিয়াম গো টু সার্কোনিয়া। ঠিক আছে। 7 নাম্বার কি হলো? বাইন্ড টিপিসি। ঠিক আছে। তাহলে কার সঙ্গে বাইন্ড করলো? ক্যালসিয়ামের সঙ্গে বাইন্ড করলো। ক্যালসিয়ামের সঙ্গে বাইন্ড করার পরে কি হলো? মাস্কিং ওপেন হয়ে গেল, অ্যাক্টিন মায়োসিন বাইন্ড করে দিল। অ্যাক্টিন মায়োসিন কি হলো? ঠিক আছে। এই পর্যন্ত আমাদের হলো। তাহলে এবার বাইন্ড করে নিল, এবার টানবে। তাহলে টানাটা শুধুমাত্র বাকি নেই। দেখো ফার্স্ট স্টেপ থেকে এখানে কে ছিল? একটা নিউরন ছিল। ঠিক আছে। নিউরন কি দিল? একটা মোটর সিগন্যাল। মোটর সিগন্যাল দেওয়ার ফলে কি হলো? সিগন্যালটা গেল। সিগন্যালটা যাওয়ার পরে নিউরনের শেষে কি হয়? নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ হয়। নিউরোট্রান্সমিটার রিলিজ হওয়ার পরে কার সঙ্গে বাইন্ড করলো? রিসেপ্টরের সঙ্গে বাইন্ড। রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করার পরে কি হলো? সোডিয়াম গুলো ঢুকে গেল। সোডিয়াম গুলো ঢুকে যাওয়ার পরে কি হলো? ভেতরে পজিটিভ চার্জ হয়ে গেল। ভেতরে পজিটিভ চার্জ হয়ে যাওয়ার পরে কি হলো? ক্যালসিয়াম গুলো বাইরে গেল। ক্যালসিয়াম গুলো বাইরে গেলে এবার কোথায় পৌঁছালো? সার্কোমিয়ার। সার্কোমিয়ারে গিয়ে পৌঁছাতে পারে কোথায় গেল? টিপিসির সঙ্গে বাইন্ড করলো। টিপিসির সঙ্গে বাইন্ড করার পরে মাস্কিং ওপেন হয়ে গেল। মাস্কিং ওপেন হয়ে যাওয়ার পরে অ্যাক্টিন মায়োসিন বাইন্ড করে নিল। এবার শুধু টান। ঠিক আছে। এবার শুধুমাত্র কি করতে পারি? টানতে পারি। তাহলে এবার টেনে দিলেই হয়ে যাবে। এবার হচ্ছে সাইকেল, ক্রস ব্রিজ সাইকেলটা শুধুমাত্র বাকি পড়েছে। এটা কমপ্লিট। তাহলে কিভাবে আমাদের মাসেল অ্যাক্টিন মায়োসিন বাইন্ড হলো ওই পর্যন্ত কম। এবার কিভাবে স্ট্রোক দেবে? এটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট। ফার্স্ট কি করলো?
এই মায়োসিন গুলো কি করলো? এটিপি নিল। এটিপি নেওয়ার পরে যখন এই অ্যাক্টিভ মায়োসিনের সঙ্গে বাইন্ড করার পর কি হলো? ক্রস ব্রিজ ফর্মেশন হলো। এই ক্রস ব্রিজ ফর্মেশন হওয়ার পরে এই এটিপিটাকে কাজে লাগিয়ে কি তৈরি করে নিল? এডিপি প্লাস এটিপি কি হয়ে গেল? এডিপি প্লাস পি হয়ে গেল। এবার এই যে এডিপি প্লাস পি তৈরি হলো, যে এনার্জিটাকে এ নিল, এটার ফলে কি করলো? একটা স্ট্রোক দিল। দেখেন কি করলো না, এটা এরকম ভাবে বাঁকিয়ে দিল। কিরকম ছিল বলতো? এইরকম ছিল, বাট হয়ে গেল কিরকম? এরকম। তাহলে এখান থেকে একটা ফোর্স দিল, এখান থেকে একটা ফোর্স দিল, তাহলে এখানে কি হলো? ফরমেশন অফ ক্রস ব্রিজ। অ্যাক্টিভ মায়োসিন বাইন্ড হয়ে যেটাকে বলা হয় ক্রস ব্রিজ ফরমেশন। ক্রস ব্রিজ, আর যখন একটা টান দিল এটাকে বলা হয় স্ট্রোক ভলিউম। তাহলে এখান থেকে এখানে আসার পরে কি করলো? স্ট্রোক দিল একটা। স্ট্রোক দিল, আবার কি করলো? এটিপি বাইন্ড করলো, একটা স্ট্রোক দিল, আবার এটিপি বাইন্ড করলো, আবার ক্রস ব্রিজ ফরমেশন করলো, আবার স্ট্রোক দিল। তাহলে একটা অ্যাক্টিভ মায়োসিন বলে কাছাকাছি চলে আসলো। তাহলে স্লাইড করলো থিন ফিলামেন্ট কার উপরে? থিক ফিলামেন্ট উপরে। এরপরে কি হলো? সার্কোমিয়ার ছোট হয়ে গেল। সার্কোমিয়ার ছোট হয়ে যাওয়ার পরে কি ছোট হয়ে যাবে? সার্কোমিয়ার যখন ছোট হয়ে গেল তখন কি হলো? সার্কোমিয়ার ছোট হয়ে গেল, মায়োফাইব্রিল ছোট হয়ে গেল, মায়োফাইবার ছোট হয়ে গেল, ভেসিকল ছোট হয়ে গেল, মাসেল ছোট হয়ে গেল, মাসেল আলটিমেট কন্ট্রাকশন করে। ঠিক আছে? এবার শুধুমাত্র ডিসঅর্ডার হয়, সব শেষ। সবকিছু শেষে শুধু বাকি আছে মাত্র ডিসঅর্ডার। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি 4 থেকে 5টা ডিসঅর্ডার আছে, এগুলোকে একটু কমপ্লিট করে নিতে হবে। তাহলে দেখো, সবার ফার্স্ট যে ডিসঅর্ডারটাকে দেখবো সেটা হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস। মানে হচ্ছে আমাদের স্কেলিটাল সিস্টেম অর্থাৎ মাসকুলার অ্যান্ড স্কেলিটাল, এই দুটো সিস্টেম মিলিয়ে যে সমস্ত রোগ আমাদের বডিতে হয় সেটাকেই আমরা 4টে থেকে 5টা ডিজিজ আছে, ওটাকে আমরা একটু জানবো। দেখো, মায়াস্থেনিয়া গ্রেভিস অ্যাকচুয়ালি আমরা দেখি যে অনেক মানুষ এমন আছে যারা নিজেদের মাসেলকে কন্ট্রাক্ট করতে পারে না, যারা নিজেকে পাকে নাড়াতে পারে না চাইলেও, এক কথায় বলতে গেলে প্যারালাইসিস। তাহলে এই প্যারালাইসিস রোগটাই হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস, প্যারালাইসিস অফ মাসেল। মানে আমি চাইলেই আমার হাতকে নাড়াতে পারবো না, আমি চাইলেই আমার হাতকে তুলতে পারবো না, পাকে কিছু করতে পারবো না, এটাই হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস। তাহলে কিভাবে হয় একটু দেখি। আমরা তো এটুকু জানি যে মাসেল কিভাবে কন্ট্রাক্ট হয়, তাহলে মাসেল কন্ট্রাকশন যদি সে না করতে পারে তাহলে তো হাত পা নাড়াতে পারবে না। তাহলে মাসেল কন্ট্রাকশনে নিশ্চয়ই কোনো একটা স্টেপে গন্ডগোল হলে এই মায়াস্থেনিয়া গ্রেভিস রোগটা হয়। দেখি তাহলে কিরকম। আমরা যখন মাসেল কন্ট্রাকশন দেখছিলাম তখন একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে এরকম ভাবে নার্ভ ছিল, আর এখানে ছিল মাসেল, আর এখানে ছিল রিসেপ্টার, এখানে চ্যানেল। তাহলে যেখানে রিসেপ্টর গিয়ে অ্যাটাচ হয় আর চ্যানেল ওপেন হয়, এইভাবে আমরা মাসেল কন্ট্রাকশন পড়েছি। এবার একটা জিনিস দেখো, অটো ইমিউন বলে একটা টার্ম আছে, অটো ইমিউন ডিসঅর্ডার।
অটো ইমিউন। অটো ইমিউন ডিসঅর্ডারটা কি? একটা জিনিস কি দেখো, অটো ইমিউন, ঠিক আছে, তার মানে হচ্ছে এমন একটা কন্ডিশন যখন আমাদের শরীর এমন কিছু একটা প্রডিউস করে, আমাদের শরীর আমাদের নিজেদের কোষকেই মেরে দেয়, মানে আমাদের শরীর আমাদের ক্ষতির কারণ নিজেই হয়ে যায়, মানে আমাদের শরীর আমাদের শরীরকে মেরে দেয়। এটাই হচ্ছে অটো ইমিউন। যখন বডি কি করে, কিল করে দেয় কাকে না, ওন সেলকে, মানে বডি কিল করে নিজের কোষকেই নিজে মেরে দেয়, সেটা হচ্ছে বলা হয় অটো ইমিউন ডিসঅর্ডার। এখানেও সেরকম একটা কিছু দেখো, আমাদের বডি এই মায়াস্থেনিয়া গ্রেভিস রোগ হলে এমন কিছু একটা অ্যান্টিবডি প্রডিউস করে, যার জন্য কি হয়, এমন কিছু একটা অ্যাবনর্মাল অ্যান্টিবডি তৈরি করে। অ্যাবনর্মাল অ্যান্টিবডি তৈরি করে, তাহলে এই অ্যান্টিবডিগুলো কি করে, এই অ্যান্টিবডিগুলো গিয়ে এই রিসেপ্টরগুলোকে নষ্ট করে দেয়। তাহলে এই রিসেপ্টরগুলোকে যদি নষ্ট করে দেয়, তাহলে এই নিউরো ট্রান্সমিটার যেগুলো থাকে সেগুলো গিয়ে এই রিসেপ্টরে বাইন্ড হতে পারে না। আর নিউরো ট্রান্সমিটার যদি রিসেপ্টরে গিয়ে বাইন্ড না হয়, তাহলে কি হবে, সোডিয়াম ভেতরে ঢুকবে না, সোডিয়াম ভেতরে ঢুকলে ক্যালসিয়াম বেরোবে না, ক্যালসিয়াম না বেরোলে মাসেল কন্ট্রাকশন হবে না। এখন আমি যত সিগন্যাল পাঠাই, এখানে তো ব্রেক হয়ে গেছে, সিগন্যাল ব্রেক হয়ে গেছে, তাহলে আর কোনো মাসেল কন্ট্রাকশন হবে না। এটাই হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস। তাহলে কি হয়, ফার্স্ট পয়েন্ট এক কথায় চিনে রাখার জন্য যে কোশ্চেন, সেটা হচ্ছে প্যারালাইসিস অফ মাসেল। প্যারালাইসিস অফ মাসেল। মাসেল কিন্তু শেষ হয়ে যায় না, মাসেল নষ্ট হয়ে যায় না, সব ঠিকঠাক থাকে, শুধু কমিউনিকেশনের একটা গ্যাপ চলে আসে, যার জন্য কি হয়, এই মায়াস্থেনিয়া গ্রেভিস রোগটা হয়। প্যারালাইসিস অফ মাসেল কি হয় না, এবার একটা জিনিস দেখো, আমরা আগে বলা হয়নি, এই যে মাসেল আর নিউরনের গ্যাপকে, এটাকে বলা হয় নিউরোমাসকুলার জাংশন। নিউরোমাসকুলার জাংশন। আর আমরা মাসেল কন্ট্রাকশনের সময় কি পাঠাই, একটা মোটর সিগন্যাল পাঠাই, তাই এটাকে বলা হয় কি, তাহলে এখানে আমরা কি সিগন্যাল পাঠাই, মোটর সিগন্যাল পাঠাই, তাই জন্য এইটাকে বলা হয়, এই এন্ডটাকে বলা হয় মোটর এন্ড প্লেট। এটা এনসিটিতে আগে আছে, আমরা পরে বলছি, মোটর এন্ড প্লেট। আর এই গোটা ইউনিটটাকে, এই নিউরন এবং মাসেল এই দুটোকে বলা হয় মোটর ইউনিট। ব্যাস এটুকুই। তাহলে মায়াস্থেনিয়া গ্রেভিস কোথায় হয়, নিউরোমাসকুলার জাংশনের প্রবলেম হয়, কি জন্য, অটো ইমিউনের জন্য। আমাদের বডি এমন একটা অ্যাবনর্মাল অ্যান্টিবডি তৈরি করে এই রিসেপ্টরগুলোকে নষ্ট করে দেয়। মাসেল কিন্তু নষ্ট হয় না, মাসেল একদম ঠিক থাকে, এই রিসেপ্টরগুলো নষ্ট হয়, যার জন্য কি হয়, আমরা আমাদের হাত নাড়াতে পারি না, বা আমাদের যে চোখের মাসেল, স্কেলেটাল মাসেলকে তুলতে পারি, তো তাদের কি হয়, চোখ নেমে যায়, ঠোঁটের মাসেলগুলো নেমে যায়, প্যারালাইসিস হয়ে যায়, বেঁকে যায়, বলে না যে প্যারালাইসিস হলে মুখ বেঁকে যায়, চোখ পড়ে যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস, ঠিক আছে। তাহলে মায়াস্থেনিয়া গ্রেভিস, এটা মনে রাখবে, মোটর সিগন্যাল পাঠায়, তাই এটাকে বলা হয় মোটর এন্ড প্লেট, আর পুরো ইউনিটটাকে, নিউরন এবং মাসেলকে একসাথে বলা হয় মোটর ইউনিট, ঠিক আছে। এবার এসো মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার ডিস্ট্রফি, দেখো ডিস্ট্রফি বলে একটা প্রোটিন আছে, এটা ওটা জেনেটিক ডিসঅর্ডার। কিরকম না, একটা জিন আছে, যেই জিনটা কি করে, এটাকে বলা হয় ডেস্ট্রফিন জিন, আর এই জিনটা কি তৈরি করে, ডেস্ট্রফিন প্রোটিন তৈরি করে। কিরকম না, দেখো ডেস্ট্রফিন প্রোটিনটা কি, আমরা তো এটা জানি
যে এটা হচ্ছে একটা সার্কোমেয়ার। এটা যদি একটা মাসেল সেল ধরি, যেখানে টি টিউবিউলস বা মায়োফাইবার, তাহলে এখানে কি থাকবে? সার্কোমেয়ার। তাহলে ডেস্ট্রফিন প্রোটিনটা কি করে? এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, কেন না এই জিনের ত্রুটি হলে তাহলে ডেস্ট্রফিন প্রোটিন তৈরি হবে না। আর ডেস্ট্রফিন প্রোটিন তৈরি না হলে কি হবে? ডেস্ট্রফিন প্রোটিন হচ্ছে এই সার্কোমেয়ার থেকে এই মেমব্রেনে যায়, কি করে না মেমব্রেন স্টেবিলিটি দেয়। মানে এখন যদি এই প্রোটিন নষ্ট হয়ে যায় তাহলে মাসেলটা নষ্ট হয়ে যাবে, কেননা মাসেলের মেমব্রেন নষ্ট হয়ে যাবে, মাসেলটা নষ্ট হয়ে যাবে বা ডিজেনারেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক কথায় ডেস্ট্রফিন জিনের যখন ত্রুটি হয় তখন ডেস্ট্রফিন প্রোটিন তৈরি হয় না। আর ডেস্ট্রফিন প্রোটিন তৈরি না হলে এখান থেকে গিয়ে যে ডেস্ট্রফিন মাস এই এই মেমব্রেনকে টিকিয়ে রাখতে পারে না। আর মেমব্রেন টিকিয়ে রাখতে না পারলে কি হয়? মাসেল নষ্ট হয়ে যায় বা ডিজেনারেট হয়ে যায়। এইটা হচ্ছে কি পয়েন্ট, মাসেল ডিজেনারেট হয়ে যায় কিসে? মাসকুলার ডেস্ট্রফিতে। বাট নিউরোমাসকুলার জাংশনের প্রবলেমে মাসেল কিন্তু একদম ঠিক থাকে, বাট নিউরোমাসকুলার জাংশনে যখন প্রবলেম হয় তখন হয় মায়াস্থেনিয়া গ্রেভিস। আর মাসেল যখন নষ্ট হয়ে যায় তখন হয় মাসকুলার ডেস্ট্রফি। ঠিক আছে, আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে টি10। টি10 জিনিসটা কি? টি10 জিনিস হচ্ছে ভাই, আমরা আমাদের মাসেল কন্ট্রাক্ট করছি না কিন্তু অ্যাবনর্মালি কন্ট্রাক্ট হচ্ছে। কিরকম না, সাপোজ আমি কোনো একটা কাজ করছি, হঠাৎ করে হাত এরকম নেচে উঠলো বা পা এরকম হয়ে গেল, মানে আমি করছি না কন্ট্রাকশন কিন্তু অটোমেটিক কন্ট্রাকশন হচ্ছে, এটা হচ্ছে কি অ্যাবনর্মাল মাসেল কন্ট্রাকশন। অ্যাবনর্মাল অ্যাবনর্মাল মাসেল কন্ট্রাকশন কিরকম হয় দেখো, কেন হয় দেখো, আমাদের কি মনে হবে যে মাসেল কন্ট্রাকশন অ্যাবনর্মাল কখন হবে? যখন সার্কোপ্লাজমের মধ্যে ক্যালসিয়াম বেড়ে যাবে। তাহলে সার্কোপ্লাজমের মধ্যে ক্যালসিয়াম বেড়ে গেলে ক্যালসিয়াম অতিরিক্ত ক্ষরণ হবে, তাহলে ক্যালসিয়াম গিয়ে ট্রোপোনিনের সঙ্গে বাইন্ড করবে টিপিসির সঙ্গে, তাহলে মাসেল কন্ট্রাকশন হবে। কিন্তু হয়তো আমাদের এটা মনে হচ্ছে যে ক্যালসিয়াম বেড়ে গেলে, বডিতে যদি ক্যালসিয়াম বেড়ে যায় তখন মাসেল কন্ট্রাকশন বা অ্যাবনর্মাল হবে, টি10 হবে। কিন্তু এটা না, কি হয় না ক্যালসিয়াম লেভেল যখন কমে যায় তখন কি হয়? ডিক্রিজ হয়, তখন টি10 হয়। ডিক্রিজ হয় তখন টি10 হয়। বাট হাউ, কিভাবে? দেখি কিভাবে তাহলে। দেখো, এটা হচ্ছে একটা মাসেল ফাইবার, এর ভেতরে কি আছে? সার্কোমেয়ার আছে বা মায়োফাইব্রিল আছে, তার ভেতরে সার্কোমেয়ারের কম্পার্টমেন্ট আছে। এখানে কি আছে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এবার দেখো, ক্যালসিয়াম যখন, এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, কিন্তু ক্যালসিয়াম ডিক্রিজটা কোথায়? বাইরে। দেখো সাপোজ এখানে বডির এর বাইরে যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়াম লেভেলটা যদি কমে যায়, তাহলে বডিতে ক্যালসিয়াম লেভেল যদি কমে যায় তখন কি হয় না এখানে যে ক্যালসিয়ামগুলো সেগুলো অটোমেটিকলি রিলিজ হতে থাকে। তাহলে ক্যালসিয়াম যদি অটোমেটিকলি রিলিজ হয় তাহলে এই ক্যালসিয়াম কি হয়? এখানে টোপোনিনের সঙ্গে বাইন্ড করে নেয়, নিয়ে কন্ট্রাকশন হয়ে যায়। তাহলে কি ক্যালসিয়াম বেড়ে গেলে আপনার টিটানি হবে এটা নয়, ক্যালসিয়াম কি কমে গেলে টিটানি হবে, এটা মনে রাখা খুব জরুরি। ঠিক আছে, দেখো তাহলে তিনটে মাসকুলার ডিজিজ, মাসকুলার ডিজিজ কি ছিল? মায়াস্থেনিয়া গ্রেভিস, মাসকুলার ডেস্ট্রফি আর টিটানি, এই তিনটে পুরোপুরি ক্লিয়ার। এবার দেখো আর্থ্রারাইটিস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অস্টিওপোরোসিস, এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। অস্টিওপোরোসিস কাদের বেশি হয়? ফিমেলদের। কেন হয় বলছি, কাদের বেশি হয়? ফিমেল। ঠিক আছে, ফিমেলদের বেশি হয়। কেন না দেখো, আমাদের মেলের একটা হরমোন থাকে সেটা হচ্ছে টেস্টোস্টেরন,
আর ফিমেলের একটা হরমোন থাকে যেটা হচ্ছে ইস্ট্রোজেন। ঠিক আছে, তাহলে দেখো এই টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন দুজনেই কি করে না অ্যানাবলিক এফেক্ট। অ্যানাবলিক এফেক্ট বলতে কি না আমাদের বডি গঠন করে। এখন সাপোজ দেখো টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন, আমরা ছেলেদের আমাদের বোন বেশি স্ট্রং, কেন না আমাদের টেস্টোস্টেরন আছে, আর মেয়েদের বোন কম স্ট্রং, কেন না ওদের ইস্ট্রোজেন আছে। দেখো ছেলেদের মাসেল বেশি স্ট্রং, কেন না টেস্টোস্টেরন আছে, মেয়েদের মাসেল কি কম স্ট্রং, কারণ ওদের ইস্ট্রোজেন আছে। তাহলে টেস্টোস্টেরনের অ্যানাবলিক এফেক্ট মোর কার চেয়ে, ইস্ট্রোজেনের চেয়ে। এর জন্য কি হয় ছেলেদের বেশি বোন স্ট্রং হয় মেয়েদের তুলনায়। তাহলে এবার দেখো যখন ফিমেল ওল্ড এজ হয়ে যায় তখন কি হয় না ইস্ট্রোজেন লেভেল কমে যায়, আর ইস্ট্রোজেন লেভেল কমে গেলে এই যে অ্যানাবলিক এফেক্ট বা বোনকে আর ঠিক রাখতে পারে না, বোনের ক্যালসিয়াম লেভেল তখন কমে যায়। তাহলে বোনের ক্যালসিয়াম যখন কমে যাবে, বোন থেকে যখন ক্যালসিয়াম বেরিয়ে যাবে তখন কি হবে বোন ছিদ্র হয়ে যাবে, পোরাস হয়ে যাবে। তাই এটার নাম হচ্ছে অস্টিওপোরোসিস। ঠিক আছে, অস্টিওপোরোসিস। তাহলে মেনলি হচ্ছে ইস্ট্রোজেনের কমার কারণে, এটাই হচ্ছে কি পয়েন্ট, ইস্ট্রোজেন ডিক্রিজ অফ ইস্ট্রোজেন অস্টিওপোরোসিস। ঠিক আছে, চলো নেক্সট ডিজিজ। নেক্সট হচ্ছে গাউট। নেক্সট ডিজিজ হচ্ছে গাউট। দেখো ইউরিক অ্যাসিড, আমাদের বডিতে ইউরিক অ্যাসিড একটা ক্রিস্টাল হয়, মানে এটা হচ্ছে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল। ঠিক আছে, ইউরিক অ্যাসিড। তাহলে এই ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল যখন আমাদের বডিতে প্রচুর পরিমাণে বেড়ে যায় বা বডি থেকে বের হতে না পারে তখন কি হয় বলতো, সাপোজ এটা একটা বোন আর এটা একটা বোন, এদের দুজনের মধ্যে কি আছে লিগামেন্ট আর সাইনোভিয়াল ফ্লুইড আছে। ফ্লুইডটা কেন আছে না যাতে আমাদের হাড়ে হাড়ে ঘর্ষণ না লাগে, যাতে ইজিলি মুভমেন্ট হয়। কিন্তু যদি এগুলোর মধ্যে যদি ছোট ছোট ক্রিস্টাল পড়ে যায়, ছোট ছোট যদি ক্রিস্টাল পড়ে যায় তাহলে আমাদের এই বোনের মুভমেন্ট করতে পেন হবে। তাহলে এই ইউরিক অ্যাসিড যখন জমে যায়, ইউরিক অ্যাসিড যখন অ্যাকুমুলেশন হয়ে যায় তখন কি হয় না জয়েন্ট পেন হয়, সেটাই হচ্ছে গাউট। অ্যান্ড লাস্ট ডিজিজ আর্থ্রাইটিস। ঠিক আছে, লাস্ট ডিজিজ হচ্ছে আর্থ্রাইটিস। সবার কি পয়েন্ট বলে দেবো একদম, এইটা এই ওয়ার্ডটা থাকলেই এই ডিজিজ। ঠিক আছে, তারপর দেখো আর্থ্রাইটিস। দেখো আইটিস কথাটা আছে, এর মানে হচ্ছে ইনফ্লামেশন, মানে জয়েন্টে ফুলে যাওয়া। তো ব্যাস ইনফ্লামেশন অফ জয়েন্ট, এক কথায় ক্লিয়ার। তাহলে আর্থ্রাইটিস জিনিসটা কি ইনফ্লামেশন অফ জয়েন্ট। তাহলে এবার একটা একটা পয়েন্ট মানে কোন পয়েন্টটা থাকলে এই ডিজিজ ছাড়া হবেই না সেটা আমি একবার পুরোটা লিখে দিচ্ছি। ঠিক আছে, দেখো সবার ফার্স্ট হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস। ঠিক আছে, তারপর হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। তারপর কি মায়াস্থেনিয়া গ্রেভিস, মাসকুলার ডিস্ট্রফি, আর আরেকটা ডিজিজ কি ছিল টিটানি।
দেখো মায়াস্থেনিয়া গ্রেভিস যদি এই ওয়ার্ডটা থাকে প্যারালাইসিস, তাহলে অ্যান্সার শিওর মায়াস্থেনিয়া গ্রেভিস। মাসকুলার ডিস্ট্রফি ডিজেনারেট, মাসেল ডিজেনারেট করে গেছে, তাহলে মাসকুলার ডিস্ট্রফি। আর টিটানিতে কি থাকবে? দুটো পয়েন্ট, একটা হচ্ছে ডিক্রিজ ক্যালসিয়াম আর হচ্ছে অ্যাবনর্মাল কন্ট্রাকশন। ব্যাস। আর নেক্সট হচ্ছে কি? গাট, গাটের কি? ইউরিক অ্যাসিড। নেক্সট নেক্সট কি? ইউরিক। এরপরে আর্থরাইটিস কি? ইনফ্লামেশন। আরেকটা ডিজিজ কি আছে? আরেকটা ডিজিজ হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস কি? ইস্ট্রোজেন ডিক্রিজ। ইস্ট্রোজেন লেভেল ডিক্রিজ। ব্যাস, এই পয়েন্টগুলো যদি মনে রাখো ডিজিজের কোনো প্রশ্ন ভুল হবে না। ঠিক আছে, তাহলে মোটামুটি চ্যাপ্টারটা এখানেই শেষ। অনেক পরিশ্রমের পরে মোটামুটি এখানে গিয়ে ফাইনালি এন্ড হলো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো, থ্যাংক ইউ।